এর মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করি কোনো একটা বিষয়, এটাই হচ্ছে আসলে বিজ্ঞান। আর এই যে জ্ঞানটা অর্জন করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় গবেষণা। আর এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় গবেষক। চাইলে তুমিও হতে পারবা বিজ্ঞানী বা গবেষক। চলো কিভাবে বিজ্ঞানী হতে পারো। প্রিয় এসএসসি শিক্ষার্থী, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সটির মাধ্যমে খুবই দ্রুততম সময়ের ভিতরে রসায়নের যে 12টি চ্যাপ্টার রয়েছে, প্রতিটা চ্যাপ্টার খুব ভালোভাবে কভার করার চেষ্টা করব। আজকের এই ক্লাসে আমরা রসায়নের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, রসায়নের ধারণা, এটার সম্পূর্ণ অংশটা কভার করার চেষ্টা করব। এই কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি যে তোমাদের যে বেসিক যারা কম আছে তাদের বেসিক ধরে ধরে পড়ানো হবে, এবং যাদের প্রায় সব পড়া শেষ হয়ে গেছে তারা যেন যে শেষ সময় প্রস্তুতি নিতে পারে, একটু নিজেদেরকে ঝালিয়ে নিতে পারে, তারাও চাইলে এই কোর্সটি করতে পারবে। আমরা প্রথমে দেখে নিই যে তোমাদের রসায়ন বইতে এই প্রথম চ্যাপ্টারটায় যে তোমাদের মেইন বইটা রয়েছে, মেইন বইতে আসলে কি কি রয়েছে সেটা একটু আমরা দেখে আসি। দেখো, তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে যে রসায়নের ধারণা, এখানে প্রথমে রয়েছে শিকড় ফল রয়েছে, এবং রসায়নের পরিচিতিটা রয়েছে কি রসায়ন আসলে কি। রসায়ন একটা বিজ্ঞানের, একটা প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা। রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা। আরো রয়েছে কিছু বিজ্ঞানী রয়েছে যারা আসলে রসায়ন নিয়ে গবেষণা করছে, এবং রসায়নের যে দৃষ্টিকোণ, বিভিন্ন ঘটনা রয়েছে, এগুলো আমরা দেখবো পরবর্তীতে। রসায়নের পরিধি রয়েছে, ক্ষেত্রসমূহ, এগুলো আমরা দেখব, এবং রসায়নের কিছু ঘটনা রয়েছে, এই ঘটনাগুলো আমরা দেখব। এরপর রয়েছে যে রসায়নের সাথে বিভিন্ন বিজ্ঞানের সম্পর্ক। দেখো, রসায়নে আসলে আমাদের রসায়ন পড়তে গেলে আমাদের বায়োলজি লাগবে, আমাদের পদার্থ লাগবে, আমাদের প্রাকৃতিক সায়েন্স যেটা ন্যাচারাল সায়েন্স সেটাও লাগবে, আমাদের ভূতত্ত্ব লাগবে। তো রসায়ন পড়তে গেলে আমাদের অনেক কিছুই লাগবে, কারণ একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এরপর দেখো যে রসায়ন পাঠের যে গুরুত্ব, এই গুরুত্ব তোমাদের পড়ানো হবে। এই গুরুত্ব পড়লে আসলে রসায়ন পড়ে তোমাদের কি করবা, এটা পড়লে মনে হবে যে তোমরা যা দেখো সবই রসায়ন। এরপর মনে হবে যে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, এটার মাধ্যমে তোমাদের বিজ্ঞানী বানানো হবে আজকে। এখানে কিছু ধাপ রয়েছে, তোমরা কিভাবে গবেষণা করতে পারবা, ভবিষ্যতে বিজ্ঞানী হতে পারবা, এসব জিনিসপত্র রয়েছে। তো আজকে তোমাদের বিজ্ঞানী বানিয়ে ছাড়বো। এখন দেখো, বিজ্ঞানী হতে গেলে তো আমাদের গবেষণা করা লাগবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো তাদের জন্য তো কিছু সেফটি ফ্যাক্টর রয়েছে, যে আমাদের হাত পা বডি এগুলো তো সুরক্ষা রাখতে হবে। তাদের জন্য বিভিন্ন সুরক্ষা সামগ্রী রয়েছে, এসব জিনিসগুলো। এবং সবার শেষে রয়েছে যে সাংকেতিক চিহ্নগুলো, যে আমরা বিভিন্ন দেখি বোতলের গায়ে বিভিন্ন জিনিস লেবেল করা থাকে, আসলে এটা দেখি কোনটা কি হয়, এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখব। তো এটা হচ্ছে খুবই ছোট একটা চ্যাপ্টার তোমাদের এই বই, তোমরা অনেক স্কিপ করে চলে যাও। এটা আসলে স্কিপ করে চলে যাও, কিন্তু এটা থেকে অনেক মাঝে মাঝে সিকিউ চলে আসে, এবং এটা থেকে কিন্তু এমসিকিউ মাস্ট তোমার আসবে, ঠিক আছে। মাঝে মাঝে সিকিউ চলে আসে এটা দিয়ে, তবে এটা স্কিপ করতে পারো তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে। তোমরা তো বই পড়ার সময় নেই, চাইলে তোমরা এই ক্লাসটা দেখতে পারো আজকে। আশা করি আজকের এই ক্লাসটা দেখলে তোমাদের আর পড়ালেখা করা লাগবে না, এতেই কভার হয়ে যাবে, যেহেতু তোমাদের হাতে এই চ্যাপ্টারের জন্য সময় খুবই কম। আচ্ছা, এবার আমরা আমাদের কোর্সে চলে যাই। আমাদের স্লাইড দেখো, প্রথমে আমরা দেখি যে কি কি শিখবো। আসলে যেহেতু এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং এটা তোমরা বেশি একটা গুরুত্ব দিচ্ছ না, এই চ্যাপ্টারটা আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেগুলো তোমাদের না পড়লেই নয়, ওই জিনিসগুলো আসলে তোমাদের দেখাবো। যেহেতু তোমাদের সামনে বেশি সামনে পরীক্ষা চলে আসছে, তাই তোমাদের টাইম বেশি ওয়েস্ট করাবো না। তারপর তোমরা এই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে দেখতে পারো, কারণ যেখানে দেখিবে চাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখো এই চ্যাপ্টারের ভিতরে কিছু অমূল্য রতন পাও কিনা। প্রথমে রয়েছে কি রসায়নের পরিচয়। রসায়নের পরিচয় আমরা দেবো। রসায়নের দৃষ্টিকোণে বিভিন্ন ঘটনা রয়েছে, রসায়নের পরিধি, ক্ষেত্রসমূহ, রসায়নিক গবেষণা ব্যবহৃত সুরক্ষা সামগ্রী, রসায়নিক গবেষণা প্রক্রিয়া, এবং সাংকেতিক চিহ্ন সমূহ, পদার্থের ঝুঁকি যা ছিল তোমাদের মেন বইতে, ওগুলি পড়াবো। আসলে তোমাদের বোর্ড পরীক্ষায় মেন বই বিকল্প নেই, মেন বই থেকে কিন্তু সব আসবে। তোমরা যদি মেন বইয়ের প্রতিটা টপিক ধরে ধরে পড়তে পারো, তবেই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার আশা করতে পারো। আর আমাদের কোর্সটা আসলে এভাবেই সাজানো, মেন বইয়ের ফোকাস দেওয়া আমাদের এই কোর্সটার উপরে। তোমাদের বেসিক ধরে ধরে পড়ানো হবে, এমনকি তোমাদের যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে এটারও অ্যানালাইসিস করে তোমাদের পড়ানো হবে, আসলে যতটুকু দরকার তোমাদের বোর্ড পরীক্ষা ভালো করার জন্য। এবং আমরা এমন কিছু চ্যাপ্টার আছে তোমাদের বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে। বেশি চ্যাপ্টার পড়তে হবে না, তোমরা মাত্র 5-6টা চ্যাপ্টার যদি কোনো রকম ভালোভাবে পড়ো, আমি বলে দেবো, ওগুলো পড়লেই দেখবো তোমাদের A+ নিশ্চিত। তাহলে দেখো, আমরা পরের স্লাইডে চলে যাই। প্রথমে কি আছে যে রসায়নের পরিচয়। এখানে আসলে রসায়নটা কি সেটা আমরা প্রথমে জানবো।
দেখো রসায়ন কি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের যে গঠন রয়েছে, পদার্থ যা দ্বারা গঠিত যে গঠন পদার্থের ধর্ম ও পদার্থের পরিবর্তন, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রসায়ন। এখন দেখো এই পদার্থের গঠন সম্পর্কে যে অ্যান্টনি রয়েছে, যে একজন বিজ্ঞানী ছিল, ডেমোক্রেটিস ছিল, ওরা হচ্ছে তোমার 380 খ্রিস্টাব্দে সম্ভবত, মানে প্রাচীন যুগে ওই সময়টায় ও একটা ধারণা দিছিল যে আমাদের পরমাণুগুলো রয়েছে বা পদার্থগুলো রয়েছে, এদের যদি আমি ভাঙি, ছোট ছোট করে টুকরা করে ভাঙি, তাহলে কি হবে, ভাঙতে এক সময় এমন একটা ক্ষুদ্র পদার্থ চলে আসবে বা একটা ক্ষুদ্র একটা জিনিস চলে আসবে যেটাকে আর ভাঙতে পারতেছি না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাটম বা পরমাণু। এটা হচ্ছে ও ধারণা দিছিল। কিন্তু এই যে লোকটা ডেমোক্রিটাস, মানে ও আসলে ঠিকই ছিল, আসলে ঠিক থাকলেও ওর এটা কেউ মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? কারণ ও আসলে কোনো গবেষণা বা মানে করতে, মানে প্রমাণ করতে পারেনি আর কি। প্রমাণ করতে হবে, আমরা তো জানি যে বিজ্ঞানে আমরা যাই করে আমাদের প্রমাণ করতে হয়। এখন ও আসলে গবেষণা করে জিনিসগুলো প্রমাণ করতে পারে না, ওরা আসলে দার্শনিক ছিল, ওরা বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে এক একটা আর কি থিওরি দাঁড় করায়। তবে ও কিন্তু রাইট ছিল, দার্শনিক হলো, ও কিন্তু খুব রাইট ছিল। এখন আচ্ছা, এটা কেন অ্যাকসেপ্টেবল হয়নি? কারণ যে আমাদের মধ্যযুগ পর্যন্ত যে আরবীয় যে রসায়ন চর্চা যখন ছিল মধ্যযুগে, মিশরীয়রা, তখন ওরা কি ছিল, যে বিভিন্ন যে অ্যারিস্টটল রয়েছিল, যে জাবরিন হায়ান, এসব দার্শনিক যারা ছিল, তারা ভাবতো যে এই পদার্থগুলো, যে সবগুলো পদার্থ আমাদের আছে, এগুলো আসলে সব মাটি, পানি, আগুন আছে আর বায়ু টাইপ, এগুলো দিয়ে আসলে মিশা সব পদার্থ গঠিত হয়। এটা ছিল তারাও দার্শনিক, তারাও তাদের দর্শন চিন্তা থেকে এটা বলছে যে এগুলো দিয়ে আসলে গঠিত হয়। তো তারা কি করতো, এই মধ্যযুগে এই যে ইয়ারা দার্শনিকগণ, এরা হচ্ছে সবাই মিলে জিলে এগুলো নিয়ে চর্চা করতো, আসলে পদার্থ কি, এটা কিভাবে গঠিত, কি কি আছে, এই রসায়ন নিয়ে চর্চা করতো। এই যে চর্চাটা ছিল, এই চর্চাটা প্রাচীনকালে যে চর্চাটা করতো, এই চর্চাটার নাম হচ্ছে আলকেমি। ঠিক আছে, এই চর্চাটার নাম হচ্ছে আলকেমি। এবং এই যে চর্চাটা গুলো যারা করতো, এখানে কি করতো আসলে, এখানে ওরা একটা কাজ করতো, সেই কাজটা হচ্ছে যে ওরা কি করতো, যে কম মূল্যে যে জিনিসপত্র রয়েছে না, যেমন টিন, তারপর কপার, সীসা, এসব জিনিসপত্র মিলে, টিন, কপার, সীসা, এসব জিনিসপত্র কি করতো, মিক্স করে গলায় টলায় একটা মিক্স করে ওরা কি করতে চাইছিল জানো, গোল্ড তৈরি করতে চাইছিল। ও ভাই, এটা করতে পারলে তো মনে করো যে আমরা সবাই সোনায় সোহাগা, গোল্ডের কোনো অভাব হতো না। কিন্তু ওরা আসলে এটা ব্যর্থ হয়েছে, ওরা কখনো এই গোল্ড তৈরি করতে পারেনি। কিন্তু গোল্ড তৈরি করতে না পারলেও ওরা এমন একটা জিনিস তৈরি করছে, যে গোল্ডের কাছাকাছি একটা জিনিস তৈরি করছে, বিভিন্ন সংকট ধাতু তৈরি করছে, এগুলো মিক্স করে ওরা বিভিন্ন নতুন নতুন পদার্থের সৃষ্টি করছে। এই যে পদার্থগুলো সৃষ্টি করছিল, এগুলো সুন্দরভাবে ওরা একটু লিখে রাখছিল, বা পরীক্ষা নিরীক্ষা করে যেটা পাইছে এটা সুন্দরভাবে সংবিদ্ধভাবে লিখে রাখছিল। তো এই যে এই গবেষণা ওরা করছিল, রসায়ন চর্চা করছিল, এটাই হচ্ছে ওদের প্রথম রসায়ন চর্চা। আর এই যে এই সময় যারা এই রসায়ন নিয়ে গবেষণা করতো, এদেরকে বলা হয়তো আলকেমিস্ট। তোমরা আলকেমিস্টের যে পাউলি কোয়েলোর একটা উপন্যাস হয়েছে আলকেমিস্ট, ওটা যদি পড়ো তাহলে ওখানে দেখবা যে ওখানে একজন ভূতত্ত্ববিদ, ওর জীবনের লক্ষ্য হচ্ছে যে গোল্ড তৈরি করবে, বিভিন্ন এই যে টিন, কপার টাপা এগুলো মিক্স করে গোল্ড তৈরি করবে। তো এজন্য ও আলকেমিস্ট নামে একজনের অনেক দূরে মরুভূমিতে একজন আলকেমিস্ট থাকতো, ওর কাছে যাইতো আর কি। ওই আলকেমিস্টটা এই গোল্ড তৈরি করতে পারতো আর কি। যদিও কাল্পনিক, এগুলো আসলে সম্ভব না, কিন্তু মানে উপন্যাসে তো সবই সম্ভব। তো ওখানে কি করতো, এই ভূতত্ত্ববিদ ওর পিছে ছুটতো, কারণ ওর জীবনের লক্ষ্য ছিল গোল্ড তৈরি করবে বা স্বর্ণের বার তৈরি করবে। একসময় আসলে পারে, এটা ওর জীবনের লক্ষ্য অর্জন করতে পারে, উপন্যাসে সবই সম্ভব। এখন দেখো, এগুলো গেল আলকেমিস্ট গুলো, মধ্যযুগের যে বিষয়গুলো। এখন দেখো পদার্থের যে ধর্মগুলো রয়েছে, কোন পদার্থ কিরকম, তরল, কঠিন, বায়বীয় বা কোনটা কি নেচার, এই জিনিসপত্রগুলো নিয়ে, এবং পদার্থের যে পরিবর্তনগুলো হচ্ছে। এখন দেখো বিষয়গুলো দেখো, যে রসায়নের ক্ষেত্রে আমাদের যে আমরা জীবনে যা দেখি সবই তো রসায়ন। আমাদের যে কোনো প্রতিটা পদার্থ সব হচ্ছে রসায়ন দিয়ে গঠিত। এই যে আমাদের পৃথিবী যে তৈরি হলো, এত কিছু হইলো, এটা কিন্তু হচ্ছে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হলো। আমাদের পৃথিবী কিন্তু প্রথমে যখন ছিল, তখন পৃথিবী কিন্তু একটা আগুনের কুণ্ড ছিল, হ্যাঁ, আগুনের গোলা ছিল, আমরা সবাই জানি। এটা পরবর্তীতে আস্তে আস্তে ঠান্ডা হতে এই এত সুন্দর একটা সবুজ শ্যামল পৃথিবীতে রূপান্তর হয়েছে। এটা আগে কিন্তু এত সুন্দর সবুজ শ্যামল ছিল না, একটা ফায়ারবল ছিল।
এখন যে এই যে পরিবর্তনগুলো হলো, এখানে যে কার্বন ডাই অক্সাইড আসলো, পানি আসলো, তারপর অক্সিজেন আসলো, বিভিন্ন গ্যাস আসলো, পদার্থের সৃষ্টি হলো, প্রাণী সৃষ্টি হলো, এ সবই কিন্তু হচ্ছে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমেই হয়েছে। আচ্ছা, এবার আমরা পরের যে স্লাইডটা দেখি। দেখো এখানে কিছু ঘটনা দেওয়া আছে, আসলে রাসায়নিক দৃষ্টিকোণে বিভিন্ন ঘটনা দেওয়া রয়েছে। এখন দেখো এখানে কি আছে, কাঁচা আম টক এবং যে পাকা আম মিষ্টি হয়, এইসব জিনিসপত্র আর কি দেওয়া আছে। কাঁচা আম টক, পাকা আম মিষ্টি হয়। আচ্ছা, এই যে জিনিসগুলো হয়, কাঁচা আম আসলে কি, কাঁচা আম তো তোমরা খাইছো না? কাঁচা আম কিরকম লাগে? কাঁচা আম টক লাগে। একটা মাখি সুন্দর করে, আম পাতা জোড়া জোড়া। আচ্ছা, এটা হচ্ছে কাঁচা আম, ঠিক আছে? আঁকা লোকা তো ভালো পারি না। যাই হোক, এই কাঁচা আমটা যখন পেকে যায় তখন কি হয়? কাঁচা আমটা যখন পেকে যায়, এটা কি আঁকবো, ঠিক আছে, এই যে কাঁচা আমটা যখন পেকে যায় তখন আসলে কি হয়? এখন চিন্তা করো, এই কাঁচা আমের ভিতর থাকে কি? কাঁচা আমের ভিতর থাকে আমাদের সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড বানান কি জানে? সাকসিনিক অ্যাসিড, এগুলো থাকে, ম্যালিক অ্যাসিড, এসব অ্যাসিড গুলো থাকে। অ্যাসিড গুলো কি? অ্যাসিড গুলো হচ্ছে টক জাতীয়। এখন আম যখন পেকে যায় তখন কি হয়? আম যখন পেকে যায়, এখানে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে। এই অ্যাসিড ট্যাসিড যেগুলো আছে এগুলো পরিবর্তন ঘটে। এখানে আমাদের যে ফ্রুক্টোজ তৈরি হয়, ফ্রুক্টোজ, তারপর হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, এইসব জিনিসপত্র তৈরি হয়। এগুলো হচ্ছে মিষ্টি স্বাদ ধর্মী। এইগুলো তৈরি হওয়ার কারণে কিন্তু আম হচ্ছে মিষ্টি লাগে। এটা এখানে কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন ঘটলো, ঠিক আছে? এখন আমরা পরেরটা দেখি, পরের যে ঘটনাটা ঘটলো। এখন দেখো এখানে কি হলো, আমটা আমরা বাদ দিই, হ্যাঁ, আমটা বাদ দিই। ওকে, এখন দেখো কি হলো, পরবর্তীতে যে পেটে যে অ্যাসিড হচ্ছে, অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ যে খাচ্ছ, এখানে আসলে কি হয় দেখো। এই যে আমাদের পেটে যে অ্যাসিড হয়, অ্যাসিড আসলে কি? এই যে আমাদের পেটে তোমরা জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটার নাম হচ্ছে HCl। এই যে HClটা থাকে আমাদের পেটে, এটা কিন্তু খুবই ভয়ানক একটা অ্যাসিড। এটার পিএইচ মান হচ্ছে আমাদের, এটা পিএইচ মান হচ্ছে 2 পিএইচ মান তো বুঝে হচ্ছে এটা কি পরিমাণ একটা মারাত্মক অ্যাসিড। এটা যদি তোমার হাতে রাখো একদম ফুটো হয়ে নিজে পড়ে যাবে। এখন কথা হচ্ছে পেটের ভিতর ফুটো হয় না কেন? কারণ ওখানে একটা আবরণ আছে, ওটা একটা প্রোটেক্ট করে রাখে, এটা পরের বিষয়। এখন দেখো এই অ্যাসিড যদি উল্টাপাল্টা ভাবে আমাদের নিঃসরিত হয়, অ্যাসিড আসলে খাবার টাবার হজম করতে এটা নিঃসৃত হয়, যদি উল্টাপাল্টা ভাবে নিঃসৃত হয়ে যায়, বেশি মাত্রায় নিঃসৃত হয়ে যায় বা অ্যাসিডিটি বেড়ে যায়, তখনই কিন্তু আমাদের গ্যাস্ট্রিক গুলো হয়। এই গ্যাস্ট্রিক যে হয়, আসলে গ্যাস্ট্রিক বলতে অ্যাসিডটা বেড়ে যায়। তাই এটাকে দমন করার জন্য আমাদের এই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাইতে হয়। এই অ্যান্টাসিড ওষুধের ভিতরে আসলে কি থাকে? এখানে থাকে আমাদের যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গুলো থাকে, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, তারপর আরো থাকে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, এই যে এগুলো থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আসলে কি? এগুলো খায়। এগুলো কি করে? এই HCl আসলে বিক্রিয়া করে। আমি একটা দেখাই, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা দেখাই, যে অ্যালুমিনিয়ামটা হাইড্রোক্সাইড, এটা যে বিক্রিয়া করবে, এই যে HCl এর সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, এখানে 3টা HCl এর সাথে বিক্রিয়া করে ওরা কি হবে? ওরা এখান থেকে একটা লবণ তৈরি হবে। আমরা জানি অ্যাসিড আর ক্ষার দুটো বিক্রিয়া করলে কি হয়? অ্যাসিড আর ক্ষার দুটো বিক্রিয়া করলে লবণ এবং পানি হয়। তো এখানে কি লবণ হতে পারে? এখানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে আমাদের পজিটিভ, এরা হচ্ছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ সাথে একটা লেগে যাবে, আমরা জানি। এখানে দেখো আমি অন্য একটা কালার নেই, এখানে ক্লোরিনটা নেগেটিভ আর এসটা হচ্ছে পজিটিভ। এখন দেখো এই যে নেগেটিভের সাথে এই পজিটিভ যুক্ত হবে, তাহলে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আর আরেকটা দেখো, এখানে একটা পজিটিভ রয়েছে, এই যে এখানে একটা পজিটিভ রয়েছে, এটার সাথে যুক্ত হবে এই আমাদের ওএসটা। এটা যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে কি? H2O, পানি তৈরি হয়ে যাবে। তাহলে দুটা জিনিস তৈরি হলো, একটা তৈরি হলো লবণ আর একটা তৈরি হলো পানি। বাস শেষ, লবণ পানি হলো তো অ্যাসিড ডেসিমিস। এখন দেখো কি ঘটনা ঘটলো এর পরবর্তীতে। আরেকটা ঘটনা রয়েছে, দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম, এই যে এগুলো আছে কার্বোহাইড্রেট গুলো, হাইড্রোকার্বন গুলো রয়েছে, এই হাইড্রোকার্বন গুলো যখন দহন হয়, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যে দহন যখন হয়, এই দহন মানে হচ্ছে তোমরা মনে করবে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়। এই দহন জিনিসটাকে তো চিন্তা করবে, দহন মানে হচ্ছে পোড়ানো। এই যত পোড়ানো আছে, এই দহন আছে, সব হচ্ছে আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে। এখন চিন্তা করো যে দহনটা আসলে কি হয়? এগুলো হচ্ছে কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন গুলো কিরকম থাকে? অনেকগুলো কার্বন এবং হাইড্রোজেন থাকে। আমরা মনে করি n সংখ্যক কার্বন, 2n + 2
একটু সংখ্যক, এটা একটা হাইড্রোকার্বন আছে, আমরা একটা হাইড্রোকার্বন নেই, ঠিক আছে, এটা বাদ দিই। C3 প্রোপেন, প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রোপেন এবং বিউটানের যে মিশ্রণটা থাকে ওটা প্রাকৃতিক গ্যাস। আমরা প্রোপেনটা আগে দেখি, C3H8, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোপেন। এখন এই প্রোপেনের সাথে আমাদের কি হবে, দহন হবে। এই দহন মানে কি আমরা বলছিলাম, দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। আল্লাহ দাও একটা বিক্রিয়া দেই। এখানে দেখো, এখানে দুই রকম কাহিনী করতে পারে। কি কি হইতে পারে, এই যে অক্সিজেন দ্বারা এই যে হাইড্রোকার্বনটাকে আমি পোড়াচ্ছি বা দহন করছি, এখানে দুইটা হতে পারে। এক হতে পারে অক্সিজেনের অভাব হচ্ছে, অক্সিজেন কম থাকলে কি হয়, অসম্পূর্ণ দহন হবে। এই অসম্পূর্ণ দহন হলে একটা জিনিস হবে এবং সম্পূর্ণ দহন হলে আরেকটা জিনিস হবে। তো সম্পূর্ণ দহন যেটা হয় ওটা ঠিকঠাক, সম্পূর্ণ দহন হলে আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ঠিক আছে, এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আর হচ্ছে আমাদের এই আলো তৈরি হবে, আর তৈরি হবে আমাদের শক্তি। এই জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে। আমরা যদি কিছু পোড়াই, দেখো না ধোঁয়া উড়ে যায়, তো কার্বন ডাই অক্সাইড হয়, আলো হয় এবং শক্তি দেয়। আগুন জ্বললে তো লাইট আসে, তাপও আসে, আর কার্বন ডাই অক্সাইড উড়ে যায়, তোমরা বাস্তবে দেখছো। এখন দেখো যদি অসম্পূর্ণ দহন হয়, এটা সম্পূর্ণ দহন, হ্যাঁ এখানে হচ্ছে সম্পূর্ণ। আমার লেখা খুবই বাজে, তোমরা একটু বুঝে নিও, কথাটা গুলো শুনো। এটা হচ্ছে সম্পূর্ণ দহন। যদি অসম্পূর্ণ দহন হয় তখন কি হবে, অসম্পূর্ণ দহন হলে এই যে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে এখানে তৈরি হবে কার্বন মনোক্সাইড। এই জিনিসটা কিন্তু খুবই বাজে একটা গ্যাস। এখন দেখো এই জিনিসগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু সবই রাসায়নিক পরিবর্তনগুলো হচ্ছে, রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটতেছে। আরো অনেক রাসায়নিক বিষয় আছে, যেমন মরিচা টরিচা পড়ে, এগুলো তোমরা পড়ছো, আমরা পরে দেখি। আচ্ছা, এখন দেখি রসায়নের পরিধি বা ক্ষেত্রসম। রসায়নের পরিধি বা ক্ষেত্রসম বলতে তোমার ভিতরে রসায়ন রয়েছে, আসলে তুমিও রসায়ন দিয়ে গঠিত। কারণ আমরা যে আমাদের প্রতিটা মানুষের ভিতরে যত যা আছে সব কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত আমাদের শরীরে রাসায়নিক অহরহ বিক্রিয়া করতেছে। আমাদের পুরো বডিটাই হচ্ছে একটা রাসায়নিক ল্যাবরেটরি বলতে পারো। আবার দেখো তোমরা যে এই যে রান্নাঘরে যে জিনিসপত্র আছে ওখানেও কিন্তু রাসায়নিক কাজকর্ম করতেছে। সব জায়গায় আমাদের কিন্তু রসায়ন, প্রতিটা পদার্থ, প্রতিটা জিনিস, সবকিছুর ভিতরে রসায়ন রয়েছে। এখানে কিছু কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমরা এই কয়েকটা উদাহরণে ব্যাখ্যা করবো। এগুলো তোমাদের বইতে দেওয়া আছে, এই জন্য আমি এই কথা নিলাম আর কি, যেহেতু তোমাদের মেন বইয়ের উপরে আমরা ফোকাস দিচ্ছি। এখন দেখো এই কাগজ, এই কাগজের ভিতরে থাকে কি, কাগজের ভিতরে আমাদের এই সেলুলোজ থাকে। এই সেলুলোজ হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তোমরা জানো যে এখানে যে পেন্টোজ যে সুগারগুলো রয়েছে এগুলো হচ্ছে পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে যে যুক্ত হয়ে একটার সাথে একটা যুক্ত হয়ে অনেকগুলো পলিমার তৈরি করে, এটা কাগজ তৈরি হয়ে যায়। তারপর দেখো খাবারের যে লবণ বা খাবারের পানি, এই পানির রাসায়নিক সংকেত হচ্ছে কি H2O, এগুলো হচ্ছে পানি। এখন দেখো এই পানি হচ্ছে বিভিন্ন খনিজ টনিজ, এগুলো হচ্ছে দ্রাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। আমাদের শরীরে পানির গুরুত্ব অপরিসীম, আমাদের শরীরে আমাদের যত খাবার টাবার যাই খায় সবকিছু দ্রবীভূত করতে পানি দরকার হয়। এখন দেখো এই বায়ু, এই বায়ুটা কি জিনিস, তোমরা দেখো বায়ুতে প্রধানত কি থাকে, অক্সিজেন থাকে। এটার ভিতরে আবার রসায়ন কি আছে, তোমরা দেখো যে তোমরা মনে করো যে আমরা এই যে বায়ু থেকে অক্সিজেন নিলাম আর ছেড়ে দিলাম, এর ভিতর যে তোমাদের শরীরে কত কিছু ঘটে গেছে তোমরা কল্পনাও করতে পারবা না। আমরা একটু হোয়াইট বোর্ডে দেখি জিনিসটা কি হলো। আচ্ছা, মনে করো যে আমি একটা গাছ আঁকলাম, এখানে ছোট করে একটু দেখাই, তোমরা একটু ধৈর্য সহকারে বসো, লাফালাফি করো না, একটু মনোযোগ দাও, মজা পাবা এই এতটুকু জিনিসটা। মনে করো এটা একটা গাছ, এই গাছে আসলে কি করে, গাছে আসলে এখান থেকে আমাদের অক্সিজেন উৎপন্ন করে, আরো কি করে, আরো খাবার টাবার তৈরি করে। আমরা তো গাছের খাবারই খেয়ে ফেলি, তো খাবার টাবার তৈরি করে। মনে করো যে এখানে একটা ফল কিছু একটা খাবার তৈরি করলো, হ্যাঁ খাবার টাবার তৈরি করলো গাছ। এখন দেখো আমাদের একটা মানুষ আঁকি এখানে সুন্দর করে, মনে করো যে একটা মানুষ আছে, ও কি করে, ও আছে দেখো ও কি করে আসলে, এই দেখো এটা হচ্ছে আমাদের যে শাকসবজির মতো হাত থাকে না, একদম হাত ভরে সবকিছু দিয়ে আসে, ওরকম একটা চিন্তা করতে পারো, ঠিক আছে। ও আসলে এই কাজগুলো করছে, হচ্ছে মিস্টার লালু। এখন দেখো মিস্টার লালু কি করছে, মিস্টার লালু এই গাছ থেকে এই খাবার টেনে নিয়ে ও খেয়ে ফেলছে। এখন দেখো পরে দেখো ও তো খাবার খাইলো, এবং খাবার খাওয়ার পরে এখানে দেখো আবার অক্সিজেনও গ্রহণ করতেছে গাছ থেকে। তো কত কিছু করতেছে, ও খাবারও খাইতেছে আবার অক্সিজেনও গ্রহণ করতেছে গাছ থেকে শুধু নিচ্ছে। আচ্ছা দেখো কি হয়েছে সব শেষে, এই যে ও যে খাবারটা খাইলো, খাবারটা কই গেল, ওর পেটে গেল, খাবারটা কই গেল, ওর পেটে গেল। এখন যে খাবারটা যে ওর পেটে গেল তখন কি হয় আচ্ছা আসলে এখানে, আচ্ছা দেখো, আচ্ছা এক্সকিউজ মি,
এই যে খাবারটা যখন ওর পেটে আসলো তখন কি হচ্ছে, ও পেটে গেলে আমরা তো হজম করে ফেলি, আসলে আমরা খাবার খাই, আসলে কি হয় এই খাবারটা আসলে ভেঙে চুরে আমাদের গ্লুকোজ টুলকোজ তৈরি হয়। এই খাবারটা কি হবে, এখানে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ, এই যে C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ। এই যে গ্লুকোজটা তৈরি হয়, এই খাবারটা আসলে আমরা খাচ্ছি, খাবারটা খাচ্ছে আসলে আমাদের কোষের জন্য, আমাদের কোষ আসলে খাবারটা খাচ্ছে। তো এই যে গ্লুকোজটা তৈরি হলো ভেঙে, যে সরল যে খাবারটা তৈরি হলো আমাদের কোষে গ্রহণযোগ্য, এটা রক্তের মাধ্যমে, এই রক্তের মাধ্যমে আমাদের কোষে চলে যায়। মনে করে একটা কোষ আমরা আঁকলাম, ঠিক আছে, এটা একটা নিউক্লিয়াস টিউক্লিয়াস থাকলে একটা কোষ আঁকলাম, এখন এই কোষের ভিতরে এই রক্তের মাধ্যমে এই গ্লুকোজটা চলে যায়। আবার দেখো আমরা যে অক্সিজেনটা নিলাম, অক্সিজেনটা কি হয়, আমাদের নাক দিয়ে ফুসফুসে যায়, ফুসফুস থেকে অ্যালভিওলে থেকে আমাদের রক্তনালীতে চলে যায়, সেখান থেকে আমাদের এই রক্তগুলো এই অক্সিজেনটা বহন করে নিয়ে আসে আমাদের কোষের ভিতর নিয়ে আসে, এখানে নিয়ে আসে। তাহলে এই জায়গায় কি ঘটে দেখো, এই জায়গায় একটা দারুণ বিক্রিয়া ঘটে, C6H12O6, এটার সাথে আমাদের এই অক্সিজেনটা সুন্দর মতো একটা বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি কি তৈরি করে, আচ্ছা দেখি, বিক্রিয়া করে এখানে আমাদের কয়েকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে যে এখান থেকে দেখো কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, পানি তৈরি করবে, আরো তৈরি করবে শক্তি। এই শক্তি যে তৈরি করবে, এই যে খাবার টাবার খাই যে শক্তি পাই, আসলে শক্তি এভাবে তৈরি হচ্ছে, এই শক্তি পেয়ে আমরা লাফালাফি করতেছি। আর এখানে দেখো এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এটা আমরা জেরে ফেলে দিলাম। তাহলে আমরা যে নিঃশ্বাস নিলাম এবং নিঃশ্বাস ছাড়লাম, এর ভিতর দেখো আমাদের শরীরের ভিতর কত কিছু ঘটে গেছে, তোমরা কল্পনা করতে পারবা না। আবার দেখো এই কার্বন ডাই অক্সাইড কিন্তু আমার গাছ নিয়ে যাচ্ছে, গাছ নিয়ে এখানে ওর যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, ও আবার এখান থেকে খাবার টাবার তৈরি করে অক্সিজেন ফেরত দিচ্ছে। এই যে বিক্রিয়াগুলো ঘটতেছে, মানে পরিবর্তনগুলো ঘটতেছে, এগুলো কিন্তু আমাদের সবকিছু প্রতিনিয়ত ঘটতেছে, প্রতি মুহূর্ত ঘটতেছে, আমাদের শরীরের ভিতরে এত কিছু ঘটতেছে তোমরা কল্পনা করতে পারবা না। তোমরা যে জানো আমাদের বডির ভিতরে এত কিছু আছে, এত কিছু ঘটতেছে, তোমরা আসলে চিন্তা করবে আমরা বেঁচে আছি কিভাবে, মানে নড়াচড়া করতে ভয় পাবো, যদি একটু নড়ে যাই আমরা হয়তো শেষ। আল্লাহ আমাদের অনেক সুন্দরভাবে সৃষ্টি করেছেন, খুব নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আচ্ছা আমরা এবার স্লাইডে চলে আসি। তারপর দেখো সার, এই সারের ভিতরে আমাদের যে বিভিন্ন নাইট্রোজেন, তারপর অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, সার মানি ভাই এই যে তোমার রসায়ন, সার মানি রসায়ন। এখন দেখো পরেরটা আমরা চলে যাই, এখানে কি আছে দেখো, যে রসায়নে যে গবেষণাগারে ব্যবহৃত কিছু সুরক্ষাপত্র। তোমরা যে বিজ্ঞানী হবা, যে তোমরা রসায়নগারে গিয়ে তোমরা ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিক্রিয়া টিক্রিয়া করবা, আসলে কিন্তু এগুলো যে করতেছো, আমরা বাঙালি তো সেফটি লাগে না, কারণ বাঙালির হাত আর পা হচ্ছে এটা দিয়ে আগুনের ভিতরে চলে যেতে পারি, কিন্তু বাঙালির মতো তো সবাই না। তো রসায়নগারে আমাদের অবশ্যই সেফটি মেনটেন করতে হবে। অন্তত আমাদের কি কি পড়তে হবে, আমরা একটু সেফটি বিষয়গুলো একটু দেখি। আমাদের অন্তত অ্যাপ্রনটা পড়া লাগে, কারণ আমাদের জানো যে অনেক অ্যাসিড থাকে, ক্ষার থাকে, অনেক রাসায়নিক জিনিসপত্র থাকে, এগুলো যদি আমরা গায়ে পড়ে আমাদের শেষ, জামা কাপড় পরে যেতে পারে, শরীরে চাল পাতলা উঠে যেতে পারে। এই জন্য এই অ্যাপ্রনটা আমাদের পড়া উচিত। এই অ্যাপ্রনটা পড়লে এটা একটা মোটা কাপড়ের মতো থাকে, যা পড়ার ওই অ্যাপ্রন পুরো আমার কি। এখন দেখো আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে এই যে হ্যান্ড গ্লোভস, কারণ আমরা যে বিভিন্ন জিনিসপত্র ধরতেছি এটা কিন্তু খুবই বাজে। আসলে আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি, আমরা এই যে গ্লোভ পরে এগুলো কি কাছে হাত দিয়ে ঢেলে দিই, এইসব করি, আসলে আমরা এই গ্লোভ বা অ্যাপ্রন পড়তে এত স্বাচ্ছন্দ্য বোধ করি না। স্যারদের বকাচকা খায় এই অ্যাপ্রনটা কোনো রকম একটু গায়ে দিয়ে আসি ইউনিফর্মের মতো। আসলে যদি বলতো যে অ্যাপ্রন দরকার নেই, আমরা আসলে অ্যাপ্রন লাগবে না, খুলে ফেলে দিতাম। কিন্তু আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা বাঙালিরা তো সুরক্ষার কথা চিন্তা করি না। এখন দেখো আরেকটা জিনিস, যে সেফটি গগলস রয়েছে, এটা আরো গুরুত্বপূর্ণ। আমরা যে বিভিন্ন বিক্রিয়া করি, যে এটা চোখে, যে আমাদের চোখ খুবই সুরক্ষা রাখতে হয়, কারণ চোখে কোনো রকমের যদি চলে যায় অ্যাসিড বা ক্ষার বা কিছু যদি চলে যায়, আমাদের চোখের অবস্থা শেষ। এই যে মাস্ক, এই জিনিসটা সম্পর্কে তোমরা, যে করোনা যে প্যান্ডেমিকটা ছিল, যে মহামারীটা ছিল, ওই সময় তোমরা সবাই এটার সাথে পরিচিত, যে বাঙালিরা যে সভ্য করছে কিন্তু এই করোনা এসে, কারণ এরা সবাই মাস্ক পরানো শিখাইছে এই করোনা এসে। কিন্তু আগে বহির্বিশ্বে এই করোনা আসার আগে কিন্তু তারা মাস্ক ইউজ করতো। এবং এছাড়াও যে ল্যাবরেটরিতে আমাদের বিভিন্ন গ্যাস থাকে, অ্যামোনিয়া, বিভিন্ন জাজালো, নাইট্রাস, বিভিন্ন জাজালো গন্ধ আসে, তো এগুলো থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমাদের এই মাস্কটা খুবই জরুরি। আরো কিছু বিষাক্ত গ্যাস টাস আছে যা আমাদের, আমার মাঝে মাঝে হয় যে আমরা যখন ল্যাবরেটরিতে যাই, বিভিন্ন অ্যামোনিয়া, বিভিন্ন এই যে কেমিক্যালের গন্ধে আমার মাথা ধরে যায়, আমি থাকতে পারি না, আমি বাধ্য হয়ে আসলে এগুলো পড়ি। অনেকে এগুলো দরকার নেই, সবাই থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তো
পরবর্তীতে আর এই মার্কস টাক্স আমাদের অত দরকার নেই, আসলে কিন্তু এগুলো পড়তে হবে, এগুলো সেফটি ফিচার্স। এখন এগুলো তো পড়তে হবে বাস্তবে, কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় কিন্তু লিখতে হবে, কারণ এগুলো বাস্তবে পড়ো না পড়ো পরীক্ষা খাতায় লিখতে হবে, কারণ তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। যেহেতু তোমাদের বইতে এই চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার সুন্দরভাবে পড়ে যাবা, অ্যাপ্রন কেন পড়বা, সেফটি গোলস কেন পড়বা, হ্যান্ড গ্লোভস কেন পড়তে হবে, মাস্ক কেন পড়তে হবে, এগুলোই পরীক্ষায় সিকিউ যদি আসে এগুলোই আসে। এখানে কয়েকটা এই অ্যাপ্রন, তারপর মাস্ক, তারপর এই গগলস, এগুলো সুন্দর মতো চিত্র এঁকে দিব। তারপর খ নাম্বার বলবে যে আসলে কোনটা কি ব্যবহার, এটা কেন পড়বো, এটা কেন পড়বো, এইসব জিনিসগুলো তোমরা একটু সুন্দরভাবে লিখে দিবা। আমি মনে হয় না যে এটার জন্য তোমাদের আলাদা করে পড়া লাগবে, তোমরা এমনি লিখে দিতে পারবা, কারণ তোমরা খুবই ক্রিয়েটিভ জেনজি, তোমরা খুবই ক্রিয়েটিভ একটা জেনারেশন। আচ্ছা, আমরা পরের স্লাইডটা দেখি। এখন দেখো তোমাদের এবার আসি বিজ্ঞানী বানানোর পালায়, যে তোমাদের যে বিজ্ঞানী বানাতে হবে। আচ্ছা, বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে সুসংবদ্ধ যে জ্ঞানগুলো রয়েছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করি কোনো একটা বিষয়, এটাই হচ্ছে আসলে বিজ্ঞান। আর এই যে জ্ঞানটা অর্জন করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় গবেষণা। আর এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় গবেষক। চাইলে তুমিও হতে পারবা বিজ্ঞানী বা গবেষক। চলো, কিভাবে বিজ্ঞানী হতে পারো? বিজ্ঞানী হতে গেলে আমাদের এই কিছু ধাপ আমাদের ফলো করতে হবে। যেমন বিজ্ঞানী হতে গেলে কিছু ধাপ যে ফলো করতে হয়, এই ধাপ যে সবসময় ফলো করতে হয় বাস্তবে এটা কিন্তু না, কিন্তু বইতে আছে এই কটা ধাপ। তোমাদের এই কটা ধাপ আসলে বিজ্ঞানী হতে গেলে ফলো করতে হবে। এখন দেখো কি কি ধাপগুলো রয়েছে, আমি একটু তোমাকে ধাপগুলো একটু অ্যানালাইসিস করি। দেখো, প্রথম ধাপটা হচ্ছে বিষয়বস্তুর নির্ধারণ। তোমাকে প্রথমে একটা বিষয় নির্ধারণ করে রাখতে হবে যে আসলে কোন বিষয়ে তোমরা আসলে গবেষণা করতে চাও। মনে করো যে তোমরা চাচ্ছ যে অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তোমরা একটা বিষয় নির্ধারণ করো, তোমাদের বইতে একটা বিষয় রয়েছে, ওটা আমরা একটু বলি। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, মনে করো যে তোমরা এখানে চাচ্ছ যে NH4Cl, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা, এটা কি করলাম, পানির ভিতর মিক্স করে দিলাম একটা বিকার, এই বিকারের ভিতর অ্যামোনিয়াম ক্লোরাইডটা ঢেলে দিলা, ঠিক আছে, ঢেলে দিলা। আচ্ছা, বিকারের ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইডটা যখন ঢেলে দিলা, তখন আসলে কি হয় যে এখানে তাপমাত্রা কি হ্রাস হবে না বৃদ্ধি পাবে? মানে মেন কথা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা বিক্রিয়া করে আসলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, এটা হচ্ছে তোমার বিষয়বস্তু, এটা তুমি জানতে চাচ্ছ। তাহলে বিষয়বস্তু তোমার নির্ধারণ করা হয়ে গেছে। এখন দেখো, এটা সম্পর্কে তুমি যে বই পুস্তক পূর্বে যে গবেষণা ক্ষেত্রে সাহায্য বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিলা। আমরা যেটা করি, আমরা যখন রিসার্চ করি, কোনো একটা বিষয় গবেষণা করি, তখন কি করি, বিষয়বস্তু নির্ধারণ করতে আমাদের অনেক টাইম লেগে যায়, কারণ সুন্দর একটা বিষয়বস্তু নির্ধারণ করতে হয়। এখন বিষয়বস্তু নির্ধারণ করার ক্ষেত্র তোমার দেখতে হয় যে আসলে ওই বিষয়ে কে কি কাজ করছে, এবং ইন্টারনেটে বা আমরা ইন্টারনেটে বিভিন্ন ঘুরি, যে বিভিন্ন পেপার পাবলিশ করে যায়, ও পেপারগুলো আমরা অ্যানালাইসিস করে অনেক দিন ধরে, প্রায় 1-1.5 মাসের মতো এই কাজগুলো করি, যে গবেষণাপত্র এগুলো রিসার্চ করি। এগুলো আমাদের গুগলে পাওয়া যায়, বিভিন্ন সাইটগুলো রয়েছে, ওই সাইটগুলোতে তোমরা রিসার্চ পেপার সার্চ করে দিবা, দেখবা সুন্দর সুন্দর পেপার আসছে, বিভিন্ন মানুষজন যে রিসার্চ গবেষণাগুলো করছে ওগুলো থাকে ওখানে। তো ওগুলোর সাহায্যে তোমরা নিতে পারো। আর তোমরা তো আরো আপডেট যে জেনারেশন, তোমরা তো আর এই গবেষণার এত কিছু করা লাগবে না। তোমরা কি করো, তোমরা হচ্ছে একদম ডিরেক্ট ChatGPT কে বলো, বাবা আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দাও এবং কি কি লাগবে এটা করতে হবে আমাদের বলে দাও। ChatGPT তোমাকে সুন্দর করে এগুলো লিখে দিবে। এখন দেখো যে প্রয়োজনীয় বস্তু বা পরীক্ষা প্রণালী, যে তোমাদের কি কি দরকার, হ্যাঁ, কি কি দরকার এটা করতে। দেখো, তোমার যে এই বিষয়বস্তুটা নির্ধারণ করলা, এখন এটা করতে গেলে তোমাদের কিছু জিনিসের তো দরকার। তোমরা তো কিছু জিনিস কি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবা, তোমাদের একটা বিকার দরকার, এই যে এই জিনিসটা অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার, তারপর তোমাদের থার্মোমিটার দরকার, যে তাপমাত্রা মাপবা, আবার তারপর আরো কিছু দরকার, যেমন নিক্তি দরকার, যে কত গ্রাম দিলা, প্রথমে যেমন এখানে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডটা দিলা, এরপর আস্তে আস্তে বাড়াতে থাকবা, এই কাজগুলো করবা। এবং তোমাদের আরো জিনিসপত্র দরকার, হ্যাঁ। এখন এগুলো দিয়ে তোমাদের কি করতে হয়, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যে পরীক্ষা নিরীক্ষা করবো, এগুলো সবকিছু রেডি হয়ে গেলে তারপর তোমরা এই যে গ্লোভস আছে, গগলস আছে, অ্যাপ্রন পরে তোমরা বিজ্ঞানী হয়ে একদম পরীক্ষা করতে নেমে যাবা, ঠিক আছে, মিস্টার বিজ্ঞানী হয়ে যাবা। পরীক্ষা করতে নেমে তোমরা দেখবা যে প্রতিনিয়ত যতক্ষণ ঢালার পর থার্মোমিটার দিয়ে চেক করবা। আসলে প্রথমে হয়তো তাপমাত্রা ছিল কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল প্রথমে। পরে যখন 5 গ্রাম এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা দিলাম, দেখলো তাপমাত্রা কমে হয়ে গেছে 20 ডিগ্রি। এরপর যখন আরো 5 গ্রাম অ্যাড করলাম, তখন দেখলাম তাপমাত্রা কমে হয়ে গেছে 15 ডিগ্রি। তারপর আরো যখন 5 গ্রাম অ্যাড করলাম, তখন দেখলাম তাপমাত্রা কমে গেল 10 ডিগ্রি। তার মানে তুমি যত অ্যামোনিয়াম ক্লোরাইড দিচ্ছ, তাপমাত্রা তত কমতেছে। এই যে পরীক্ষা নিরীক্ষা তোমরা করতেছো, এটা হচ্ছে 4 নম্বর যে ধাপটা।
এগুলো আমি সিঁড়ির মতো করে দিছি। এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এটা 3 নাম্বার ধাপ, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ। এই পর্যন্ত তোমরা চলে আসলাম। দেখো ভাইয়া, আমি 3 মাস ধরে একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছি। আমি এখন পর্যন্ত এই জায়গায় আটকে আছি। এই 3 মাস ধরে আমি এই ধাপগুলো অতিক্রম করতে পারতেছি না এখন পর্যন্ত। এগুলো কিন্তু খুবই টাইমের ব্যাপার, ঠিক আছে, অনেক সময়ের ব্যাপার। এখন এই পরীক্ষা নিরীক্ষা যে করবা, এই পরীক্ষা নিরীক্ষা করার আগ পর্যন্তই আমি এই 3 ধাপে 3 মাস আটকে আছি। এবার চিন্তা করো, এগুলো কত সময় ব্যাপার। এখন তোমরা যে এর ছোটখাটো জিনিস নিয়ে রিসার্চ করতে, এটা তোমরা একদিনই পারবো, এটা কিন্তু বিষয় না। তোমরা যেহেতু শিখতেছো, পরে কি করবা যে এই যে পরীক্ষা নিরীক্ষা করে তোমরা যে ফলাফলটা পাইছো, এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে এবং তথ্য বিশ্লেষণ করতে হবে। কি কি তথ্য পাইছো দেখো, তুমি এখানে একটা যদি চার্ট করবা সুন্দর করে, যে আমি কত গ্রাম করে দিছিলাম। মনে করো যে আমি প্রথমে 5 গ্রাম দিছিলাম, তাপমাত্রা ছিল 25, 20 ডিগ্রি কমে গেছে। পরে আবার 5 গ্রাম অ্যাড করলাম, তাপমাত্রা হয়ে গেছে 15, আরো 5 গ্রাম অ্যাড করলাম, তাপমাত্রা হয়েছে 10, আরো 5 গ্রাম অ্যাড করলাম, তাপমাত্রা হয়ে গেছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই জিনিসগুলো তোমরা আসলে নথিভুক্ত করবা আর কি, একটা খাতায় সুন্দর করে লিখে রাখবা, তথ্যগুলো সংগ্রহ করবে এবং বিশ্লেষণ করবা যে কি হচ্ছে। তুমি দেখতেছো যে প্রতি ক্ষেত্রে তাপমাত্রাটা আসলে যদি আমরা গ্রাফ করব, তখন দেখবা তাপমাত্রা আসলে কমতেছে। এই যে তাপমাত্রাটা কমতেছে, এই জিনিসটাই তোমরা বিশ্লেষণ করবা। বিশ্লেষণ করে তারপর তুমি একটা ফলাফল দিবা। কি ফলাফল দিবা? ফলাফল দিবা যে অ্যামোনিয়াম ক্লোরাইড এই জিনিসটা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যে জিনিসটা রয়েছে, এটা আসলে তাপ হারি বিক্রিয়া দেয়। তাপ হারি বিক্রিয়া দেয়। এটা যখন পানির সাথে তুমি মিশাবা, তখন এটা তাপ হারি বিক্রিয়া দিবে। এই যে ফলাফলটা তুমি প্রকাশ করে দিলা, এবং এই তোমার যে যুগান্তকারী আবিষ্কারটা আছে, এই যুগান্তকারী আবিষ্কারটা নিয়ে তোমরা আসলে পুরো বিশ্বের মাধ্যমে ছড়িয়ে দিবা, না আমি এটা আবিষ্কার করছি, এটা যদি বিক্রিয়া দেয়, এটা তাপ হারি বিক্রিয়া দিবে। এটা চলে যায়। আচ্ছা, এখন দেখো কিছু জিনিসপত্র রয়েছে, যেমন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা ও সাবধানতা, এই জিনিসগুলো রয়েছে। তো দেখবা যে তোমরা যে বোতল টোতল থাকে না রসায়নিকারে, তখন যাবা যে বিভিন্ন বোতল দেখবে, বোতলের সারি আর সারি, এই বোতলগুলোর ভিতরে দেখবা বিভিন্ন জিনিসপত্র এই সিল মারা থাকে আর কি, এই লেভেলগুলো দেওয়া থাকে। এগুলো দেখেই তোমার সাবধান হতে হবে, কারণ এই বোতলের গায়ে তোমাকে এত কিছু লিখে দেওয়ার সুযোগ নাই। কারণ এত কিছু লিখতে গেলে বোতলের অন্য কিছু লেখার সুযোগ থাকবে না। তোমাদের কি করে এই ছোট্ট একটা সিল মেরে দেয়, তার মানে তোমাকে এটা দেখি বুঝতে হবে, না বাবা এটা থেকে দূরে থাকতে হবে, এটা সাবধানে ইউজ করতে হবে। এখন দেখো, এগুলো সম্পর্কে আমরা জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের হাতে যদি সময় একদমই না থাকে, তোমাকে বলবো যে অন্তত এই যে শখটা রয়েছে তোমাদের বইতে, এইটা একটু ভালোভাবে পড়ে দাও। এটা পড়ে গেলে আমি প্রায় এই বইয়ের 90% কভার হয়ে যাবে, কারণ এটা দিয়ে সব যত প্রশ্ন আছে সব এটা দিয়ে আসে। এখন দেখো, প্রথমে কি আছে, এই যে বিস্ফোরক যে পদার্থ রয়েছে, এই বিস্ফোরক পদার্থগুলো কি, এই যে টিএনটি রয়েছে, আমরা চেঞ্জ করি। দেখো এখানে টিএনটি রয়েছে, জৈব পারঅক্সাইড রয়েছে, নাইট্রোগ্লিসারিন, এই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে খুবই বিস্ফোরক একটা পদার্থ। এগুলো মনে করো যে হালকা একটু আঘাত লাগলে বা একটু আগুনের শ্বাস পাইলে, ঠিক আছে, এটা একদম বুম বিস্ফোরণ হয়ে যেতে পারে। তাই এদের থেকে তোমরা একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। এমন না যে এদের ধারে কাছে যাওয়া যাবে না, তা না হলে তো এগুলোতে কাজ তো করতে হবে। আমাদের রসায়নিকারে এগুলো দিয়ে বিক্রিয়া করতে হয় না। মাঝে মাঝে দেখো না, বিভিন্ন মিস্টার ভিনের ক্ষেত্রে বিক্রিয়া করে একদম বাস্ট হয়ে চোখ দুটো শুধু দেখা যায় একটা বাচ্চা, ওই এপিসোডটা তোমরা দেখবা। এখন দেখো, এসব পদার্থ আমাদের কি করতে হবে, আঘাত যেন না লাগে সেটা দেখতে হবে, ঠিক আছে, বা আগুনের ধারে কাছে এদের নেওয়া যাবে না, আগুনের ধারে কাছে দেওয়া যাবে না, এবং আঘাত দেওয়া যাবে না, খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে। এরপর দেখো, পরে যে এটা আছে চিহ্নটা, এটা হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ হচ্ছে আমাদের একটা ফায়ার থাকে, এই যে ফায়ারটা থাকে, এই ফায়ারটা, এটা হচ্ছে দাহ্য পদার্থের একটা সিম্বল। এটা যদি থাকে তাহলে বুঝবো যে এটা খুব দ্রুত আগুন ধরে যেতে পারে, এদের আগুনের কাছে দেওয়া যাবে না। এখন দেখো, এগুলো কি, এই এক্সাম্পল গুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কি কি রয়েছে, অ্যালকোহল রয়েছে, ইথার রয়েছে, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ। তোমাদের এই এক্সাম্পল গুলো অবশ্যই নোট করে পড়বা, এক্সাম্পল গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো কি কি রয়েছে আমাদের বিষাক্ত পদার্থ। এই সিম্বলটা সম্পর্কে তোমরা জানো না এমন কিছু না, তোমরা সব জায়গায় এই যে সিম্বলটা দেখো, একটা খুলির মাথাওয়ালা সিম্বল, এটা তোমরা সব জায়গায় দেখে থাকো।
ঠিক আছে, এই খুলির মাথাওয়ালা চিহ্ন এটা তুমি সব জায়গায় দেখে থাকবে। এটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, মানে এটা দেখলে মনে করবো যে না এগুলো খুবই বিষাক্ত পদার্থ, এগুলো কোনোভাবে আমাদের মুখে নেওয়াই যাবে না, রাসায়নিক কোনো কিছু মুখে নেওয়া যাবে না। এবং হচ্ছে হাত দিয়ে ধরা থেকে এগুলোতে ব্যবহার থেকে একটু সেফলি করতে হবে। আমাদের হ্যান্ড গ্লোভস অবশ্যই ব্যবহার করতে হবে, সেফটি গগলস পরতে হবে, হ্যান্ড গ্লোভস, সেফটি গগল এসব জিনিসপত্র অ্যাপ্রন করে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। কি কি আছে? আমাদের বেনজিন আছে, ক্লোর বেনজিন আছে, মিথানল আছে, এই ধরনের পদার্থগুলো রয়েছে। এরপর আসি আমাদের পরের যে অংশটা রয়েছে, দেখো এখানে আছে উত্তেজক যে পদার্থটা রয়েছে, এই যে একটা ক্রস চিহ্ন রয়েছে, এই পদার্থগুলো আমাদের কি করতে পারে, যে চোখে বা ত্বকে বা শ্বাসতন্ত্র ইত্যাদি ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তাই এই ধরনের পদার্থের ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। আর অল্প একটু আছে, তোমরা একটু ধৈর্য ধরে বসো, আর একটা স্লাইড আছে, এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো এরপর কি আছে, যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ যেটা রয়েছে। আচ্ছা এখানে দেখো এই যে একটা মানুষ রয়েছে, সিম্বলটা দেখো, এই যে মানুষটা রয়েছে, আচ্ছা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এই যে মানুষটা রয়েছে, এর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এখানে কি হয়, যে এই ধরনের পদার্থগুলো উদাহরণ হলো বেনজিন, ক্লোরিন বা জাইলিন ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের প্রাণী বা যে উদ্ভিদ, এদের জন্য আমাদের স্বাস্থ্যের খুবই ঝুঁকি নিয়ে আসতে পারে, এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর দেখো যে এসব পদার্থ থেকে ক্ষতিকর রশ্মি বের হয়, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। যে এই জিনিসটা তোমরা এই সবাই জানো যে তেজস্ক্রিয় পদার্থের বিষয়টা। এই যে তেজস্ক্রিয় পদার্থ এগুলো কি হয়, রেডিয়েশন ছড়ায়। এইসব পদার্থ হচ্ছে কি করে, দেখো ক্ষতিকর রশ্মি বা রেডিয়েশন ছড়াতে থাকে, বের হয়। এই যে ক্যান্সারের মতো মরণব্যাধি যে রোগ সৃষ্টি করতে পারে, কিংবা একজনকে বিকলাঙ্গও করে দিতে পারে। তোমরা যে চেরনোবিল যে বিস্ফোরণটা হলো, আমাদের যে পারমাণবিক যে বোমা টোমা মারে বা সে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র থাকে, ওখানে কিন্তু এই তেজস্ক্রিয় পদার্থগুলো থাকে। এগুলো দেখে ভয় পাওয়ার কারণে, এই তেজস্ক্রিয় পাওয়ার এটা কিন্তু একটা পাওয়ার, যার কাছে যত তেজস্ক্রিয় পদার্থ আছে সে তত পাওয়ার শক্তিশালী। এখন বর্তমানে অ্যাটমিক বোমা টোমা এগুলো বানাচ্ছে, যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানাচ্ছে, এসব জিনিস। আমাদের যে রূপপুরে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে, তোমরা জানো। তো এটার ভয়ে কিছু নেই, কারণ এটা অনেক সেফটি, 5 স্তরের সেফটি দেওয়া আছে, বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো তেজস্ক্রিয় পদার্থগুলো আমাদের থাকে, যেমন ইউরেনিয়াম গুলো থাকে, এই যে ইউরেনিয়াম গুলো থাকে, ঠিক আছে, ইউরেনিয়াম, রেডিনিয়াম, এই জিনিসগুলো যে থাকে এগুলো হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। আমাদের এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ওখানে এই ইউরেনিয়াম গুলো লাগে জ্বালানি হিসেবে। তোমাদের এই অল্প একটু ইউরেনিয়াম দিলে যে পরিমাণ আমাদের শক্তি পাচ্ছে, সেই পরিমাণ শক্তি পেতে আমাদের অনেক কয়লা প্রয়াত হয়। তো এই তেজস্ক্রিয় পদার্থ দেখে আমাদের ভয় পাবো এমন কোন বিষয় না, এগুলো আমাদের নিয়ন্ত্রণের মাধ্যমে রাখতে হবে। এখন দেখো পরের যে চ্যাপ্টারটা একটু দেখি। আচ্ছা এই লাস্ট যে স্লাইডটা রয়েছে, দুইটা মাত্র আছে, এটা হলেই শেষ হয়ে যাবে। দেখো পরিবেশের জন্য ক্ষতিকর এই জিনিসটা হচ্ছে কি, এই ধরনের পদার্থের উদাহরণ হচ্ছে লেড, মার্কারি ইত্যাদি। এই যে এগুলো হচ্ছে ভারী যে ধাতুগুলো রয়েছে, এই ভারী ধাতুগুলো আমাদের পরিবেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এগুলো শুধু আমাদের মানুষ প্রাণী, মানুষ আছে, প্রাণী, উদ্ভিদ, পরিবেশ সবকিছুর জন্য এগুলো আসলে খুবই ক্ষতিকারী। যে লেড, মার্কারি এগুলো উদাহরণগুলো মনে রাখবা। এই পরিবেশের জন্য পদার্থগুলো রয়েছে, যে রেড মার্কারি জিনিসগুলো রয়েছে, এগুলো ব্যবহারের পর আমাদের সবসময় রিসাইক্লিং করাটা বেটার। কারণ আমরা যদি এগুলো পরিবেশে ফালায় দিই যত এগুলো আমাদের খাদ্য শৃঙ্খলা চলে আসবে, এগুলো তারপর শেষ পর্যন্ত আমাদের পেটের ভিতরে এসে ঢুকবে। তাই এগুলো যতটা সম্ভব রিসাইক্লিং করা এবং নতুনভাবে ব্যবহার করা, রিইউজ করা। এখন দেখো লাস্টে যেটা, যে ক্ষতকারী যে ক্ষত সৃষ্টিকারী যে বস্তুটা থাকে, যেমন একটা হাত দেওয়া আছে, দেখো এখানে টেস্ট টিউব থেকে এই ক্ষত সৃষ্টিকারী একটা বস্তু দিচ্ছে, হাত থেকে একদম গলায় দিচ্ছে। এটা কি হয়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে আছে যে আমি একদম শুরুতে বললাম যে আমাদের পেটের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা হচ্ছে আমাদের হাতে রাখি, ফুটো হয়ে নিচে পড়ে যাবে, এরকম একটা ভয়ানক অ্যাসিড। তো এই অ্যাসিড গুলো থাকে, সালফুরিক অ্যাসিড গুলো থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা ঘন দ্রবণ গুলো থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঘন দ্রবণ। এখানে ঘন আর পাতলা একটা বিষয় আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে খুবই শক্তিশালী একটা অ্যাসিড, এটাও চাইলে আমরা একদম নরমাল পানির মতো খেয়ে ফেলার মতো অ্যাসিড বানিয়ে ফেলতে পারি। কারণ এর ঘনমাত্রা দিতে পারি, অনেক বেশি পানি অ্যাড করে ওর ঘনমাত্রা কমাই দিতে পারি। মনে করো যে 1 কাপ অ্যাসিডের ভিতরে আমরা যদি মনে করো যে 1 বালতি পানি ঢেলে দিলাম বা আরো 2 বালতি পানি ঢেলে দিলাম, তখন ওই অ্যাসিড খুবই হালকা হয়ে যাবে। আমাদের দেখতে হবে যে ঘন দ্রবণ যেটা থাকে এগুলো দেখতে হবে। আমাদের বোতলে দেওয়া থাকে, যেমন যে বোতলগুলো থাকে আমাদের ল্যাবরেটরিতে, যে বোতলগুলো থাকে তোমাদের ল্যাবরেটরিতে যদি যাও তাহলে দেখবা যে বোতলের গায়ে তোমার লেখা থাকে 0.1 মোলার HCl, এরকম লেখা থাকে। মানে 0.1 মোলার মানে 1 ভাগে 10 ভাগের 1 ভাগ। এই যে 1 মোলার হচ্ছে আমাদের
মানে মেইন অ্যাসিডটা, এটাকে আমরা কি করি 10 দিয়ে ভাগ করে দিই, মানে পানি মিশিয়ে একদম 0.1 মোলার বানিয়ে দেয়, 0.1 মোলার বানিয়ে দেয়, মানে এর এটা একটু কম কার্যকারিতা, যে অ্যাসিড যে ক্রিয়াটা আছে এটা একটু আমরা কমিয়ে দিই। এই কাজগুলো করি। এখন দেখো এই যে ঘন যে দ্রবণগুলো থাকে এদের গায়ে আমাদের এই সিম্বলটা দেওয়া থাকে, এটা তো একদম মুছে গেছে, দেখো এই সিম্বলটা দেওয়া থাকে। এখন এই সিম্বলটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে মনে করবো যে না এটা থেকে আমাদের সাবধানে ব্যবহার করতে হবে, অবশ্যই এখানে হ্যান্ড গ্লোভস পরতে হবে, না হলে হাতে পড়লে তোমার হাত শেষ, পায়ে পড়লে তোমার পায়ে শেষ, আর গায়ে পড়লে তো তুমি শেষ। আচ্ছা দেখো, তো এ পর্যন্ত ছিল আমাদের আজকের যে ক্লাসটা ছিল এ পর্যন্ত। এখন তোমাদের যে বলি যে এখানে তোমাদের কি কি আসতে পারে পরীক্ষায়, এটা নিয়ে একটু আলোচনা করি। মনে করো যে কি কি আসতে পারে। আচ্ছা দেখো, এটা তো দিলাম, আমরা নতুন একটা স্লাইড নিই। দেখো পরীক্ষা আসার মতো কি কি আসতে পারে। প্রথমত তোমরা দেখবা হচ্ছে যে রাসায়নিক যেই ছকটা, ঠিক আছে, যে ঝুঁকিপূর্ণ যে প্রতীকগুলো, প্রতীক, ঠিক আছে, এই প্রতীকগুলো যেগুলো ছিল, চিহ্নগুলো, সিম্বলগুলো, এগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবা। দ্বিতীয়ত হচ্ছে যে গবেষণার ধাপটা, গবেষণার ধাপটা এটা একটু সুন্দর করে পড়বা, লেখা হয়তো বুঝতেছো না, মুখে বলতেছো, ওটা নোট করে রাখো, গবেষণার ধাপটা। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে ইয়াগুলো আছে, অ্যাপ্রন ট্যাপ্রন যেগুলো রয়েছে, যে সুরক্ষা ব্যবস্থাগুলো, রয়েছে, সুরক্ষা সামগ্রী, ল্যাবরেটরি সুরক্ষা সামগ্রী, ওগুলো। তাহলে আমরা কি কি পড়বো, আমরা যে প্রতীকগুলো আছে, চিহ্নগুলো আছে, যে চিহ্ন, ওগুলো খুব ভালোভাবে পড়বো। তারপর গবেষণার যে ধাপগুলো রয়েছে, যে 6টা ধাপ রয়েছে, ওই ধাপগুলো সুন্দরভাবে পড়বো। এবং আমরা পড়বো যে সুরক্ষা ব্যবস্থা, যে হ্যান্ড গ্লোভস বা অ্যাপ্রন ট্যাপ্রন ছিল, যে অ্যাপ্রন, হ্যান্ড গ্লোভস, এগুলো ছিল, এই জিনিসগুলো পড়বো। এগুলো দিয়ে তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন কিছু সিম্বল এখানে দিয়ে দিল, যেমন বিস্ফোরক বা স্বাস্থ্য ঝুঁকি, এই চিহ্নগুলো দিয়ে দিলে এখন বলবো যে এই চিহ্নগুলো থাকলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এই ধরনের কোশ্চেন আসে। এবং গবেষণার ধাপগুলো দিয়ে দিবে, তোমাকে বলবে গবেষণার ধাপগুলো লেখো, বা একটা জিনিস নিয়ে কিভাবে গবেষণা করতে পারো, যদি সিকিউরিটি আসে ভাবে। আর তারপর হচ্ছে অ্যাপ্রন ট্যাপ্রন, তোমাকে কয়েকটা ছবি দিয়ে বললো যে তোমাদের কি কি সাবধানতা, কোনটা কি জন্য ব্যবহার করতে হবে, এসব জিনিসপত্র আসলে এখানে থাকবে। আর এই অধ্যায় থেকে আসলে সিকিউটা খুব কম পরিমাণ আসে, মানে যে খুবই রেয়ার সিকিউ আসার ব্যাপারে, তাও মাঝে মাঝে চলে আসে। বৈশাখ বোর্ডে 2022 সালে দেখলাম একটা সিকিউ আসলো, আরো কয়েকটা বোর্ডে তোমার মাঝে মাঝে এই সিকিউ চলে আসে। তোমরা যদি ভালোভাবে পড়ো, যদি কপালে লেগে যায়, তাহলে একটা সিকিউ তোমরা সুন্দর মতো পেয়ে গেলা। আর হচ্ছে তোমার অন্য যে চ্যাপ্টার গুলো আছে, ওগুলোতে যদি খুব ঝামেলা বোধ করো, এটা থেকে একটা সিকিউ পাইলে তো বোনাস তোমাদের জন্য। আর দেখো এমসিকিউ কিন্তু মানে এই প্রথম চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার নেই, প্রতি চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে মাস্ট। এটা থেকে তোমাদের 2 থেকে 3টা এমসিকিউ অবশ্যই থাকবে। তাহলে এই এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা ভালোভাবে অবশ্যই পড়ে নেবা।